বলুন তো, এই প্রাসাদের নাম আহসান মঞ্জিল কেন? হঠাৎ প্রশ্ন করল পদ্মজা। আমির দার্শনিকের মতো প্রাসাদটি দেখে বলল, কেন? আমির ইতিহাসে কাঁচা। সে তুখোর ফার্সি, উর্দু, আরবি, ইংরেজি আর হিন্দি ভাষায়। এছাড়া হিসাব নিকাশ খুব ভালো জানে, কিন্তু ইতিহাস। পদ্মজা বলল, এই প্রাসাদের প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেছেন। থামল, শ্বাস নিল। পরক্ষণে আমিরকে খোঁচা মারতে বলল, মুক্তিযুদ্ধ কত সালে হয়েছে সেটা জানেন তো? আত্মসম্মানে প্রবল থাবা পড়েছে, এমনভাবে হৈ হৈ করে উঠল আমির। মুক্তিযুদ্ধ সচক্ষে দেখেছি। তুমি জানো মুক্তিযুদ্ধে আমার কত বড় অবদান আছে? পদ্মজা হেসে আমিরের সাদা পাঞ্জাবের ওপর থেকে শুকনো পাতা ঝেড়ে দিয়ে বলল, জানি। পাকিস্তানি মিলিটারি আপনাদের বাড়িতে এসেছিল, একজন পানি খেতে চেয়েছিল, তার পানিতে আপনি ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিলেন, কিন্তু এতে মিলিটারি লোকের কিছু হয়নি। অনেক বড় অবদান রেখেছেন। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। আজকে আপনাদের পড়ে শোনাব ইলমা বেহরোজের লেখা পদ্মমীর। যারা ইলমা বেহরোজ আপুর ফ্যান আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে অলরেডি আমি পদ্মজা উপন্যাসটির প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ সবগুলো পর্ব শুনেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের আগ্রহের কারণেই পদ্মমীর শুরু করতে যাচ্ছি। এটি একটি বড় গল্প। আপনাদের শোনার সুবিধার্থে এই গল্পটিকে আমরা মোট 4টি পর্বে ভাগ করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাহলে শুরু করছি ইলমা বেহরোজের লেখা সারা জাগানো উপন্যাস পদ্মমীর। আজকে শুনবেন গল্পটির প্রথম পর্ব। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। ধরফরিয়ে উঠে বসে আমির। ওর হৃৎপিণ্ডের কম্পন এবং শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। বিন্দু বিন্দু ফোঁটার মতো ঘাম জমাট বেঁধে রয়েছে চিবুকে। অসহিষ্ণু চোখে ডানে বামে তাকিয়ে নিজেকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আবিষ্কার করল। স্মৃতি হাতড়ে খুঁজে পেল 2 সপ্তাহ ধরে ও কুয়েতে আছে। এতক্ষণ তাহলে দুঃস্বপ্ন দেখছিল? আমির 2 হাতে মুখ ঢেকে দীর্ঘশ্বাস ছাড়ে। বুকের ভেতর কি এক আতঙ্ক বিরাজ করছে। কেমন আছে পদ্মজা? আমির হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে একটা ছবি বের করল। ছবিতে ড্রয়িং রুমের সোফায় শুয়ে বই পড়ছে পদ্মজা। তার লম্বা বিনুনি মেঝে ছুঁই ছুঁই, পরনের শাড়ি গোলাপি রঙের। কত সুন্দর নারী সে, কি ভীষণ মায়াবী। ছবিটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমির সিদ্ধান্ত নিল 2 দিনের মধ্যে দেশে ফিরবে। আরও 1 সপ্তাহ কুয়েত থাকার কথা ছিল, কিন্তু পদ্মজার শূন্যতা ক্রমে তাকে উন্মাদ করে তুলছে। হুটহাট বিষণ্ণ হয়ে পড়ছে। আর দূরে নয়, দ্রুত ফিরতে হবে। তখন মধ্যরাত। 2টি বেডরুম ও ডাইনিং ড্রয়িং নিয়ে অ্যাপার্টমেন্টটি। আমির যে রুমটিতে আছে সেটি সাদা রঙের। রুমে বিশাল ডাবল বেড, বিছানার চাদর সাদা। রাতে অ্যাপার্টমেন্টে ফিরে গোসল সেরে রোব পরিহিত অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। জাগল দুঃস্বপ্ন দেখে। সিগারেট হাতে নিয়ে কাচের বিশাল জানালার নিকটে গিয়ে দাঁড়ালো আমির। তখন দরজায় টোকা পড়ে। উর্দু ভাষায় ভেসে আসে, আসতে পারি? আমিরের অনুমতির অপেক্ষা করল না নারীটি। দরজা ঠেলে ভেতরে চলে এলো। রুমে তখন আবছা আলো। তার পরনে ঘুমের ছোট পোশাক। পোশাক বললেও ভুল হবে, 1 টুকরো কাপড়। রক্ত উষ্ণ করে দেয়ার মতো সুন্দর সে।
তার সবচেয়ে বড় পরিচয়, সে বিখ্যাত ইয়াকিসাফির রক্ষিতা। ইয়াকিসাফি ঔষধ শিল্পের সেরা 10 ব্যবসায়ীর মধ্যে একজন। তার কোম্পানির শাখা রয়েছে 100-রও অধিক দেশে। এই সব কিছুর আড়ালেও রয়েছে তার আরেকটি রাজত্ব, বিশ্বের বৃহৎ মাদক ল্যাব, যেখানে মাদক প্রস্তুত করা হয়। তার অনেকগুলো ল্যাবের মধ্যে প্রধান ল্যাবটি তৈরি হয়েছে একটি দ্বীপের বহু বছর পুরনো বাড়ির বেসমেন্টে। সেখানে কাজ করে 600-রও অধিক কর্মচারী। ইয়াকিসাফি দেখতে মাঝারি আকারের, চওড়া কাঁধ, গায়ের রং ফর্সা, খাড়া নাক, ধূসর চোখে ঠিকরে পড়ে বুদ্ধিমত্তা। অপরাধ জগতের মানুষ তাকে হাস্তান নামে চিনে। খুব কম মানুষই তার আসল নাম এবং পরিচয় জানে। যারা জানে তারা ইয়াকিসাফির বিশ্বস্ত ও পছন্দের। তিনি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন মাদক প্রস্তুত করা কর্মচারীদের মনোরঞ্জনের জন্য প্রতিটি ল্যাবে একটি করে হেরেমের ব্যবস্থা করবেন। সেখানে থাকবে অসংখ্য সুন্দরী নারীরা, যাদের এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আজীবনের জন্য চলে আসতে হবে। কখনো সেই ল্যাব থেকে ফিরতে পারবে না। যে কোনো নারী এই শর্ত মেনে নিবে না। ইয়াকিসাফির প্রয়োজনের কথা কানে যেতেই বেশ কয়েকটি দেশের নারী ব্যবসায়ী এগিয়ে আসে। তাদের মধ্যে একজন আমির হাওলাদার। বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা কি অবহেলা করা যায়? কুয়েত আসতে তার কিছুদিন বিলম্ব হয়েছে। ফলস্বরূপ সুযোগটি অন্য আরেকজন প্রায় ছিনিয়েই নিচ্ছিল, কিন্তু শেষ অবধি নিজের বুদ্ধিমত্তা ও চতুরতা দিয়ে সুযোগটি নিজের করে নিয়েছে। ইয়াকিসাফির সঙ্গে এটা তার 5ম ডিল। আমির কিছু বলার পূর্বেই মেয়েটি তার কাছে এসে বুকে এক হাত রেখে কামুক চোখে তাকালো। আমির সিগারেট জ্বালাতে অন্যদিকে ফিরতেই মেয়েটি পিছন থেকে তাকে জড়িয়ে ধরে চুমু খেলো ঘাড়ে। ফিসফিসিয়ে বলল, ইয়াকির পার্টনার করে দেব তোমায়। আমিরের কোনো ভাবান্তর নেই। সে সিগারেটে আগুন ধরিয়ে মৃদু গলায় বলল, অভিয়া, ইয়াকিসাফি জানলে? অভিয়া আমিরের মুখ চেপে ধরল। গভীর আদরের সঙ্গে আলিঙ্গন করে বলল, যেদিন তোমাকে প্রথম দেখি, তোমার দৃষ্টিতে থাকা শক্তির প্রাচুর্য, তোমার কথা বলার দৃঢ়তা, তোমার থুতনির এই কাটা দাগ আমার হৃদয় নাড়িয়ে দেয়। আমি তোমার প্রেমে পড়ে যাই। অভিয়া ও আমিরের আজই সরাসরি প্রথম কথা হলো। যতবার সে এখানে এসেছে, ইয়াকিসাফির পাশে অভিয়াকে দেখেছে। প্রতিবারই খেয়াল করেছে অভিয়া তার দিকে অদ্ভুত চোখে তাকায়। অভিয়ার কামনা বাসনা সে বহু আগেই টের পেয়েছে। চোখে চোখে যেন কত কথা বলে এই নারী। ইয়াকিসাফি যদি এই সংবাদ পায়, সঙ্গে সঙ্গে অভিয়াকে হত্যা করবে। তবুও কেন এই ঝুঁকি নিল? অভিয়া আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। তার দুরন্ত যৌবন, মেদহীন নিখুঁত দেহ, ইয়াকিসাফির মতো সম্রাটের প্রিয় রক্ষিতা, নিঃসন্দেহী রূপবতী ও গুণবতী সে। আমির মৃদু স্বরে বলল, তুমি গ্রিক দেবীর মতো সুন্দর, কিন্তু আমি আগ্রহ পাচ্ছি না। আমিরের ঠোঁটে অভিয়ার উত্তপ্ত নিঃশ্বাস পড়ছে। ফিসফিসিয়ে বলল, আগ্রহ বাড়ানোর সুযোগ দাও। কথা শেষ করেই সে আমিরের ঠোঁটে চুমু খেল। রোব খুলতে গেলেই তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমির। অভিয়া অবাক হয়ে তাকালো আমিরের দিকে। তার দর্শন যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দেয়। এমন কোনো পুরুষ নেই যে অভিয়াকে দেখার পর মনে মনে তাকে কামনা করেনি। এমন এক নারী সে, যাকে ইয়াকিসাফি ছাড়া কারো সাহস নেই ছুঁয়ে দেখার। অথচ আমিরের হৃদয় শরীর দুটোই স্থির। অভিয়া বিস্মিত নয়নে তাকিয়ে বলল, তুমি সমকামী? আমির না হেসে পারল না। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মোটেও না। গাঢ় সবুজ চোখ দিয়ে আমিরকে কয়েক সেকেন্ড পরখ করল অভিয়া। ধীরে ধীরে বলল, স্ত্রীকে ভালোবাসো? আমির হাসল। অভিয়া উত্তর পেয়ে গেছে। নারী ব্যবসায় জড়িত পুরুষ কোনো নারীকে ভালোবেসে নিজেকে অন্য নারী থেকে, তার মতো নারী থেকে দূরে রাখছে। সে কি আমার থেকেও সুন্দর?
বলল অভিয়া। সিগারেটের ছাই ঝেড়ে আমির বলল, পৃথিবীর সব নারী থেকে সুন্দর। তার চোখ মুখ চিকচিক করছে। অভিয়া আগ্রহ বোধ থেকে বলল, কেমন সে? রাতের খাবার ডাইনিং রুমে সাজানো। অভিয়া সঙ্গে করে নিয়ে এসেছে। আমির সিগারেট ফেলে ডাইনিং রুমের দিকে যায়। অভিয়া পিছু পিছু গেল। আমির চেয়ার টেনে বসে বলল, বসো। অভিয়া পাশের চেয়ার টেনে বসল। আমির বলল, নিখুঁত। ভেতরে বাইরে, ডানে বামে, সামনে পেছনে সব রূপের সব পোশাকে সে নিখুঁত। তার মতো কেউ নেই। তার রূপের কোনো বর্ণনা হয় না, গুণের কোনো শেষ নেই। আমি আমি তার ব্যাখ্যার যোগ্য নই। তোমার মতো কাউকে বউয়ের প্রশংসা করতে দেখিনি। অন্যদের আমার মতো বউ নেই। আমির গর্বের হাসি হাসল। অভিয়া বিস্ময় নিয়ে দেখছে তাকে। যেই জগতে তার বাস, সেই জগতে এমন ভালোবাসা নেই। সে দেখেনি। সত্যি কি এত সুন্দর, নাকি সবটাই ভালোবাসার জন্য বলছো? যদি তুমি তাকে দেখতে। হ্যাঁ, কিন্তু কখনো দেখতে পারবে না। কেন? তোমার মতো মেয়েদের সে ঘৃণা করে। কথাটি শুনে অভিয়ার চোখ মুখ লাল হয়ে যায়। রাগ হয়, কিন্তু আমিরকে সে কিছু বলবে না। মানুষটা তার প্রেমা, শুধু বলল, যার স্বামী নারী ব্যবসায় জড়িত সে আমাকে ঘৃণা করার মতো নিশ্চয়ই না। আমির কিছু বলল না। সে কখনো কাউকে পদ্মজার কথা বলে না, নাম বলে না। পদ্মজার কাছে তার নারী ব্যবসা অপ্রকাশিত, তা জানায় না। প্রসঙ্গ এড়িয়ে বলল, ইয়াকি সাফি জানার আগে ফিরে যাও। অভিয়া বিষণ্ণ হয়ে জানালার বাহিরে তাকিয়ে বলল, আমি তাকে ভালোবাসি না, অথচ তার মনোরঞ্জন করে পুরো জীবন কাটাতে হবে। আমার সব আছে, শুধু। অভিয়ার গলা নিভে এলো। সে হাসার চেষ্টা করল। তোমার প্রেমে এতটাই মুগ্ধ যে বেডরুম ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে তোমার কাছে চলে এসেছি। নিজেকে আটকাতে পারিনি। ছোট থেকে মেয়েরা আমাকে ঈর্ষা করত। এই প্রথম কোনো নারীকে, তোমার স্ত্রীকে, ভীষণ ঈর্ষা হচ্ছে। অভিয়া আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমির দয়াবান নয়, তাই সামনে থাকা সুন্দরী নারীটির দুঃখের কথা কোনো প্রভাব ফেলল না তার উপর। সে এক মনে খাচ্ছে। অভিয়া পলকহীন চোখে অনেকক্ষণ আমিরকে দেখল। তার অভিজ্ঞ চোখ বুঝতে পারল আমির টলবে না, উঠে দাঁড়ায় চলে যেতে। আমির বলল, গাড়ি আছে? জবাব দিল না সে। অ্যাপার্টমেন্ট ছেড়ে নিশ্চুপে বেরিয়ে গেল। অজানা কোনো এক নারীর কাছে দেবীর মতো সুন্দর অভিয়া হেরে গেছে। সেই নারী কি? পদ্মনীরে পা রাখতেই কাঁচা বেলি ফুলের মিষ্টি ঘ্রাণ চৈতন্যে অদ্ভুত এক দোলা দিয়ে যায়। এই ঘ্রাণ রূপকথা জগতের স্বাগত শুভেচ্ছা। পদ্মজার উপস্থিতি যে কোনো মুহূর্তকে, যে কোনো আবহকে রূপকথার রূপ দিতে পারে। বাড়ির সামনে গাছ ভর্তি বেলি ফুল, বাতাসে শীতলতা। শীতল বাতাসের সাথে বেলির মন মাতানো সুঘ্রাণ নাকে এসে লাগছে। ও 6টি বেলি ফুল ছিঁড়ে বুক পকেটে নিল। আর কয়েক কদম, তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বুক জুড়ে লুটুপুটি খাচ্ছে প্রবল উত্তেজনা। কুয়েতের অ্যাপার্টমেন্টে অভিয়া নগ্ন হয়েও হৃদয় স্পর্শ করতে পারেনি। শরীরের সামান্য লোভ কূপও কাঁপাতে পারেনি। অথচ এখানে পদ্মজা আর কয়েক কদম দূরে। ভেবেই আমির পুড়ে যাচ্ছে। টের পাচ্ছে পাঁজরের গায়ে ধরাস ধরাস বাড়ি খাচ্ছে হৃৎপিণ্ড। আমির চাবি ঘুরিয়ে সাবধানে দরজা খুলল যাতে শব্দ না হয়। বৈঠকখানায় নীল বাতি জ্বলছে। ব্যাগপত্র রেখে পা টিপে টিপে দ্বিতীয় তলায় উঠে আসলো। বেডরুমে প্রবেশ করতেই সুখকর ব্যথায় মুচড়ে উঠল বুক। কাত হয়ে বেঘরে ঘুমাচ্ছে পদ্মজা। পরনে কালো ব্লাউজ, খয়েরি শাড়ি, হাতে স্বর্ণের বালা। সোনালি আলোয় তার ক্রিম রঙা মুখ, গলা, কোমর, হাত পা জ্বলজ্বল করছে।
আমির পোশাক পরিবর্তন করে সাদা ফতুয়া আর পায়জামা পরল। বেলি ফুলগুলো হাতে নিয়ে পদ্মজার পাশে শুয়ে প্রাণ ভরে শ্বাস নিল। শান্তি। পদ্মজা ঘুমের ঘোরে বেলি ফুলের তীব্র ঘ্রাণ টের পাচ্ছে। এই রুমে ফুলের এত তীব্র ঘ্রাণ আসে না। আমির মুখের ওপর ঝুঁকে ঘুমন্ত বধূর রূপ পর্যবেক্ষণ করছে। যখনই সে আরো ঘনিষ্ঠ হয়ে পদ্মজার গায়ের ঘ্রাণ নিতে চাইল, পদ্মজা চোখ খুলল। আপনি! ও চিৎকার করল। ওর হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। দুই হাতে জাপটে ধরল আমিরকে, কাঁদতে শুরু করল। আমির শব্দ করে হেসে উঠল। পদ্মজাকে টেনে নিল বুকের ওপর, চেপে ধরল শরীরের সঙ্গে। প্রতিটি শিরা উপশিরা দপদপ করছে। পদ্মজার বিশ্বাস হচ্ছে না আমির এসেছে, তার স্বামী, মাথার মুকুট। স্ত্রী হিসেবে ও চমৎকার। আমিরকে রাজার মতো সম্মান করে, মান্য করে আর ভীষণ ভালোবাসে। পদ্মজা মুখ তুলে আমিরকে দেখল। চোখ মুখ আলতো করে ছুঁয়ে দিয়ে ফোপানো শুরু করল। আকস্মিক খুশিতে উন্মাদ হয়ে গেছে পদ্মজা, কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। বিয়ের পর এটা ছিল তাদের দীর্ঘ প্রতীক্ষার দূরত্ব। কেউ প্রচণ্ড ভালোবাসার পর, সর্বক্ষণ বিশেষ অনুভব করানোর পর যদি হঠাৎ দূরে চলে যায়, পৃথিবীর সব কিছু তখন বড্ড নিষ্ঠুর মনে হয়। বিগত দিনগুলো কিভাবে কাটিয়েছে শুধু ও আর সৃষ্টিকর্তা জানে। মুহূর্তে উষ্ণ হয়ে ওঠে দুটি দেহ, যেন ভাব ছড়াচ্ছে। একে অপরকে বৃষ্টিরূপে টেনে নেয় নিজেদের মরুভূমিময় রুক্ষ আঙিনায়। অতৃপ্ত অসুখী দুটি দেহ মন লাভ করে তৃপ্তময় স্বর্গীয় সুখ। আমির ফিসফিসিয়ে উচ্চারণ করে, পদ্মবতী, আমার রানী। শেষ রাত থেকে সকাল অবধি বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর পরিবেশ সতেজ হয়ে উঠেছে, ঠিক পদ্মজার মনের মতন। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। বৃষ্টির পর মাটি থেকে বিশেষ যে গন্ধ বেরোয় সেটিকে গবেষকরা বলেন পেট্রিকোর, বাংলায় সোদা গন্ধ। পদ্মজার পছন্দের ঘ্রাণ। জানালা দিয়ে মৃদু ঘ্রাণ নাকে আসছে। বৃষ্টি হবার পরদিন বাগানে গিয়ে অনেকক্ষণ বসে থাকে সে, কিন্তু আজ ব্যস্ততার জন্য যেতে পারছে না। রাতে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে আমির খেয়েছি কিনা জিজ্ঞেস করার কথা মাথাতেই এলো না। যখন মাথায় আসলো তখন ফজরের আজান শোনা যাচ্ছিল। আমিরও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তবুও পদ্মজা মৃদু স্বরে ডেকেছিল, শুনছেন, খেয়ে ঘুমান। আমির চোখ বোঝা অবস্থায় পদ্মজাকে জড়িয়ে ধরে মৃদু গলায় জবাব দিয়েছিল, কে এসেছি। আমির দেশে পৌঁছেছিল বিকালে। পদ্মজাকে হঠাৎ চমকে দিবে বলে মধ্যরাতে বাড়িতে ঢুকেছে। যতবার বাইরে গিয়েছে বাড়ি ফিরেছে মধ্যরাতে, শেষ রাতে অথবা ভোরে। ঘুম থেকে জেগে আমিরকে দেখে পদ্মজা যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেটি আমিরের বড্ড পছন্দের। তবে এবারের প্রতিক্রিয়া দীর্ঘ দূরত্বের জন্য বেশি স্পর্শকাতর ছিল। কড়াইয়ে তেল ঢেলে মাছগুলো প্রস্তুত করে পদ্মজা। তেল গরম হয়ে গেলে মাছ ছাড়ার সময় চুলার আঁচ একেবারে কমিয়ে কড়াইয়ের খুব কাছে থেকে হালকা করে মাছ ছাড়ল, যাতে তেল ছিটে না আসে। কোথায় তুমি? আমিরের গলা। পদ্মজা চোখ তুলে তাকায় সিঁড়িতে। আমির গোসল সেরে সিঁড়ি বেয়ে নামছে। তার ভেজা চুল লেপ্টে রয়েছে কপাল জুড়ে। স্নিগ্ধ সুন্দর একটা মুখ, সতেজ ও চনমনে দেখাচ্ছে আমিরকে। নারীর ভেজা চুল নিয়ে কবি লেখকরা অনেক লিখেছে, পুরুষের ভেজা চুল নিয়ে কেন লিখেনি? পদ্মজা লাজুক চোখে দেখে সৃষ্টির অব্যক্ত রূপ। আমিরের যত বয়স বাড়ছে তত যেন আকর্ষণীয় হচ্ছে। পদ্মজাকে মিটিমিটি হাসতে দেখে আমির বলল, হাসছ কেন?
পদ্মজা মুখ গম্ভীর করার ভান ধরে কড়াইয়ে আরেকটা মাছ ছেড়ে বলল, কোথায় হাসলাম? আমি কখনো ভুল দেখি না। আমির ইচ্ছে করে পদ্মজার শাড়ির আঁচল দিয়ে মুখ মুছল। সূক্ষ্ম চোখে পদ্মজাকে দেখল। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। আমির দ্রুত নিজের পুরো শরীর পরখ করল। কোথাও সাবানের ফেনা লেগে আছে নাকি? আয়নার সামনে দাঁড়িয়ে সাবানের ফেনা কোথায় লেগে আছে খুঁজে বের করার ব্যর্থ চেষ্টা করে। কিছুই তো নেই। তাহলে হাসছ কেন? দ্বিধাভরে প্রশ্ন করল সে। পদ্মজা সশব্দে হেসে উঠল। আমির জেনে গেছে এরকম একটা ভাব নিয়ে বলল, বুঝেছি, মজা নিচ্ছ। ঠিক আছে, আমি মনে কিছু নেইনি। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন সে পদ্মজার অনেক বড় অন্যায় ক্ষমা করে দিল। পদ্মজা ব্যস্ত হয়ে টেবিলে খাবার পরিবেশন করে। 2 রকম মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছ ভাজা, নিরামিষ চচ্চড়ি দেখে আমির সন্দিগ্ধ কণ্ঠে বলল, ঘুম থেকে কখন উঠেছ? পদ্মজা বলল, কিছুক্ষণ আগে। এত দ্রুত এত কিছু রান্না করা সম্ভব না। তোমাকে বলেছিলাম সকাল সকাল না উঠতে। তার কণ্ঠে রাগের আঁচ। পদ্মজা জবাব দিল না। জগে জল ভরে ভিন্ন প্রসঙ্গে গেল। অর্ডারটি কি পেয়েছেন? রাতে এ নিয়ে প্রশ্ন করার ফুসরত হল না। শেষ বাক্যটি উচ্চারণের সময় তার স্বর খাদে নেমে আসে। বলা বাহুল্য, আমিরের কুয়েত যেতে বিলম্ব হওয়ার কারণ হঠাৎ পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসা। এমন অবস্থায় পদ্মজাকে রেখে আমির কিছুতেই বাড়ি থেকে বের হতে চায়নি। পুরোপুরি সুস্থ করে তুলে তারপর কুয়েত পাড়ি জমিয়েছে। আমির চেয়ার টেনে বসে হাস্য মুখে বলল, অন্য আরেকজন নিয়েই যাচ্ছিল, কিন্তু তোমার দোয়াতেই বোধহয় আমরা পেয়ে গেছি। রিজিকে যদি থাকে তাহলে যেভাবেই হোক পাওয়া যায়। এখন তো অনেক কাজ। আজ অফিস যাবেন? পদ্মজাকে টেনে কোলে বসিয়ে ওর রক্তজবা ঠোঁটের দিকে দৃষ্টি স্থির রেখে আমির বলল, আজ কোথাও যাব না, শুধু তোমার সঙ্গে থাকব। পদ্মজা শিথিল হয়ে আসলো। এতদিন আমির ছিল না, তাই তার হৃদয়ও চাইছে মানুষটা আজ সারাদিন তার সাথে থাকুক। ও প্রশ্রয় দিল। পরক্ষণে খাবার ঠান্ডা হয়ে যাওয়ার আতঙ্কে দ্রুত দূরে সরে গিয়ে বলল, খাবার ঠান্ডা হচ্ছে, আমার ক্ষুধা লেগেছে। আমির হো হো করে হেসে ফেলল। দুজন একসঙ্গে দুপুরের খাবার খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে রাজা হরিশচন্দ্রের ডিবি ঘুরে আহসান মঞ্জিলে পৌঁছায়। ঘুরতে বের হবার সিদ্ধান্ত পদ্মজার। তার হঠাৎ করে আমিরের সঙ্গে ঘুরতে ইচ্ছে করছিল। আজকের আবহাওয়া সুন্দর, রোদ নেই, মৃদুমন্দ বাতাস বইছে সর্বক্ষণ। এমন আবহাওয়ায় বের হতে কার না ভালো লাগে বলুন তো? এই প্রাসাদের নাম আহসান মঞ্জিল কেন? হঠাৎ প্রশ্ন করল পদ্মজা। আমির দার্শনিকের মতো প্রাসাদটি দেখে বলল, কেন? আমির ইতিহাসে কাঁচা। সে তুখোর ফার্সি, উর্দু, আরবি, ইংরেজি আর হিন্দি ভাষায়। এছাড়া হিসাব নিকাশ খুব ভালো জানে, কিন্তু ইতিহাস। পদ্মজা বলল, এই প্রাসাদের প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেছেন। থামল, শ্বাস নিল। পরক্ষণে আমিরকে খোঁচা মারতে বলল, মুক্তিযুদ্ধ কত সালে হয়েছে সেটা জানেন তো? আত্মসম্মানে প্রবল থাবা পড়েছে এমনভাবে হৈ হৈ করে উঠল আমির। মুক্তিযুদ্ধ সচক্ষে দেখেছি। তুমি জানো মুক্তিযুদ্ধে আমার কত বড় অবদান আছে? পদ্মজা হেসে আমিরের সাদা পাঞ্জাবের ওপর থেকে শুকনো পাতা ঝেড়ে দিয়ে বলল, জানি। পাকিস্তানি মিলিটারি আপনাদের বাড়িতে এসেছিল, একজন পানি খেতে চেয়েছিল, তার পানিতে আপনি ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিলেন, কিন্তু এতে মিলিটারি লোকের কিছু হয়নি। অনেক বড় অবদান রেখেছেন। পদ্মজা গর্বে হাতের তালি দিল। আমির থমকে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, মশকরা হচ্ছে? তাদের খুনসুটি চলে বাড়ি ফেরা অবধি। বাড়িতে প্রবেশের সময় গেটের বাইরে সন্দেহভাজন একজনকে আবিষ্কার করে আমির। যাবার সময়ও লোকটাকে দেখেছিল।
পদ্মজাকে দরজা অবধি এগিয়ে দিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। অসময়ে কোথায় যাচ্ছেন? এখানেই আছি, তুমি হাত মুখ ধুয়ে নাও, ধুলোবালি লেগেছে। আমিরকে দ্রুত পদে আসতে দেখে আগন্তুক বিজলির গতিতে স্থান ত্যাগ করে। তীব্র বাতাস বইছে, চারপাশে বৃষ্টির আগমনী বার্তা। আমির দারোয়ান তারিকুলকে প্রশ্ন করে, সবুজ শার্ট পরা একটা লোক ওখানে ছিল, খেয়াল করেছ? দারোয়ান বলল, জি স্যার। কতক্ষণ ধরে ছিল? সকাল থেকে, আমি কয়েকবার রেখেছি, শুনল না। সন্ধ্যার নাস্তার পর টেলিভিশন চালু করতেই পর্দায় ভেসে ওঠে লিখন শাহের মুখ। এটা সেই সিনেমা, যে সিনেমার অভিনয় অলন্দপুরকে ঘিরে পদ্মজাদের বাড়িতে হয়েছিল। এই সিনেমার প্রতিটি দৃশ্য পরিচিত হওয়ায় পদ্মজার সিনেমাটি খুব পছন্দের তা অজানা নয় আমিরের। যেহেতু লিখনের সঙ্গে পদ্মজার একটা অতীত আছে, তাই আমিরের কথা ভেবে পদ্মজা টিভি বন্ধ করে দিতে চাইলে আমির তাকে বাধা দিয়ে বুকে টেনে নিয়ে বলল, সেই সব অতীত। এখন লিখন শাহ শুধুমাত্র একজন অভিনেতা। বিনোদনের জন্য আমরা তার সিনেমা দেখতেই পারি। এক টুকরো শুভ্র শীতল মেঘ যেন পদ্মজার হৃদয় ছুঁয়ে গেল। ও মুখ তুলে এক নজর আমিরকে দেখে ভাবল, কি মহৎ চিন্তাধারা! মানুষটা কত সরল, মনে কোনো প্যাচ নেই, সব কিছু হাসি মুখে মেনে নেয়। আমির উচ্ছ্বাস নিয়ে বলল, দেখো দেখো, তোমাদের টমেটো গাছগুলো দেখাচ্ছে। পদ্মজা টিভির দিকে তাকায়। সিনেমায় এখন তাদের বাড়ির দৃশ্যগুলো দেখানো হচ্ছে। ও দুই চোখ ভরে নিজের বাড়ির আনাচ কানাচ দেখছে। দেখল না শুধু আমিরের বেঁকে যাওয়া দুটি ভ্রু, লিখনের মুখ, কণ্ঠের স্বর, নড়াচড়া, ঈর্ষার ঢেউ তুলছে বুকে। পদ্মজার প্রথম ভালো লাগা এই পুরুষ মানুষটি। লিখন নিজের সীমা জানে, কখনো নিজের সীমা অতিক্রম করেনি, তবুও আমির তাকে ঈর্ষা করে। লিখনের এই ভালো মানুষের জন্য পদ্মজা তাকে খুব সম্মান করে। আমির ভাবে ওর সম্মানের ভাগ হয়ে গেছে। ও মানতে পারে না, হাত নিষ্পিস করে লিখনের গলা টিপে ধরতে। সিনেমা শেষ হতে আরও 1.5 ঘন্টা বাকি। এতক্ষণ লিখন শাহকে সহ্য করা আমিরের পক্ষে সম্ভব নয়। ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় পদ্মজার জন্য পুরো অলন্দপুর সবকিছু সিডিতে আনার ব্যবস্থা করবে। পদ্মজা যা চায় তাই সে দিবে, তবে এই সিনেমা আর নয়। ও টয়লেটের কথা বলে রুমে গিয়ে কাউকে টেলিফোন করে বলল, 5 মিনিট পর পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে। বেজে উঠল ইন্টারকম। সেক্রেটারির গলা, মিস্টার হাওলাদার, রফিক মাওলা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। এমপি কুতুবুদ্দিনের চামচা রফিক মাওলা। তার বয়স 37, চুলের রং কালো, গায়ের রং ফর্সা, মোটা নাক, পরনে কালো রঙের স্যুট, আকাশি রঙের শার্ট এবং চামড়ার জুতা। তার মধ্যে ইবলিশের ছায়া আছে, দেখলেই মনে হয় অশুভ প্রতীক। এদের হাত ধরে আমিরের শহরের নারী ব্যবসার সূচনা হয়েছিল। অভিজ্ঞতার ঝুলি ভারী হবার পর আমির নিজের আলাদা ব্যবসা শুরু করতে চাইলে কুতুবুদ্দিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। আমির তাদের আড়ালে নিজের একটা দল তৈরি করেছিল, তাই কুতুবুদ্দিন তার হাঁটু ভেঙে দিতে পারেনি। তাদের মধ্যকার লড়াই যখন তীব্র আকার ধারণ করে, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হামিদ খান ফয়সালার মাধ্যমে দুইজনের লড়াই থামিয়ে নিজেদের মতো কাজ করার অনুপ্রেরণা যোগ করে। তারপর থেকে নিশ্চুপে নারী ব্যবসা নিয়ে দুই দলের মধ্যে প্রতিযোগিতা চলছে। আমির দেশের সাধারণ নাগরিক হয়েও নিজের চতুরতা, বুদ্ধিমত্তার কারণে এমপি কুতুবুদ্দিনের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী হয়ে ওঠে। কেউ কারো থেকে কম নয়। ইয়াকিসাফির হেরেম তৈরির জন্য নারী সংগ্রহের দায়িত্ব প্রথম কুতুবুদ্দিনের হয়ে রফিক মাওলার পাওয়ার কথা ছিল, কিন্তু যখন আমির উপস্থিত হল, ইয়াকিসাফি মত পরিবর্তন করে দায়িত্ব আমিরকে দিয়ে দিল। আমির সেদিন পৈশাচিক
হাসি হেসেছিল। তাদের গত 5 বছরের আয় এই একটি চুক্তির আয়ের সমান। কুতুবুদ্দিন ভেবেছিল এই টাকায় নিজের জাহাজের ব্যবসাকে আরও বড় করবে। অন্যদিকে আমিরের পরিকল্পনা এই টাকায় এয়ারলাইন্সের ব্যবসা শুরু করার। গত 9 বছর যাবৎ কুতুবুদ্দিন কিংবা তার চামচা রফিক মাওলার সঙ্গে আমিরের সরাসরি বাক্য আদান প্রদান হয়নি। আজ রফিক মাওলা কেন এসেছে, তাও এই অফিসে? এখানে পণ্যের রপ্তানি নিয়ে যাবতীয় কার্যক্রম চলে। বিয়ের আগে ব্যবসায় লাভ ছিল, তবে এতটা নয়। পদ্মজাকে শহরে নিয়ে আসার পর সে ব্যবসা নিয়ে খুব আগ্রহ দেখাতে শুরু করে। তার আগ্রহকে মূল্য দিতে গিয়ে আমির ব্যবসায় সময় বাড়িয়ে দেয়। লাভ হতে থাকে চারদিক থেকে। 1 বছর হলো নিজের পণ্য তৈরি করে রপ্তানি দিচ্ছে। ব্যবসার গুণগান সর্বত্র ডালপালা ছড়াতে শুরু করেছে। গোডাউনের পাশাপাশি এখন তাদের একটি ফ্যাক্টরিও রয়েছে। গত 5 বছরের বাংলাদেশের সফল ব্যবসায়ীর কাতারে চলে এসেছে আমির হাওলাদার। তার ছায়াতলে অনেক শ্রমিক কাজ করে। হাতে গোনা কয়েকজন ছাড়া প্রত্যেকেই সাধারণ সৎ কর্মচারী। ব্যবসার আড়ালে কি চলে সেই সম্পর্কে কেউ জানে না। আমিরের দ্বিতীয় অফিস অন্য এলাকায়। নারী ব্যবসার সঙ্গে জড়িত কিংবা অন্য কোনো অপরাধ জগতের বাসিন্দা প্রত্যেকে ওখানে দেখা করতে যায়। আমির সেক্রেটারিকে ভারী কি গলায় বলল, তাকে আসতে দিবেন না। ইন্টারকমের সুইচ অফ করে দিল। আলমগীর সহ আরও 6 জন আমিরের অফিসে ঢুকল। দ্বিতীয় অফিসে যাবার সময় হবে না বলে তাদেরকে আমির এখানে ডেকেছে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। কে কোন এলাকায় যাবে, কিভাবে কি করবে তার একটা ছক তৈরি করেছে। প্রত্যেকের হাতে তা তুলে দিবে। আলমগীরের পাশে কবির দাঁড়িয়ে আছে, 23 বছরের তরুণ। বেশ কয়েক বছর আগে কবিরকে পদ থেকে তুলে এনেছিল আমির। মাতালের মতো চোখ বুজে আসছে বারবার, ঢলছে সে। আমির কপাল কুঞ্চন করে বলল, ওর কি হলো? কবির ধপাত করে আমিরের গায়ের ওপর পড়ে যায়। আলমগীর দ্রুত ধরে ফেলল, বেশি গিলে ফেলেছে। কবির জড়ানো গলায় বলে, হ্যাঁ আমি শুনতাছি, খালি দাঁড়াইতে পারতাছি না। পা দুইটা কই জানি চলে গেছে। হ্যাঁ, আপনি আপনি কন? আমি শুনতাছি। আমির গর্জে উঠল, ঘাড় ধরে ওকে বের করে দাও। আবার বাজলো ইন্টারকম। সেক্রেটারি বিনীত সুরে বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। রফিক মাওলা বলেছেন তিনি আপনার স্ত্রী সম্পর্কে কিছু বলতে চান। তাৎক্ষণিক আমিরের শরীরের স্নায়ুতে টান পড়ল। রগে রগে কিছু একটা ছুটতে শুরু করল। রফিক মাওলা পদ্মজা সম্পর্কে কি বলবে? ভালো কিছু নয় তা নিশ্চিত। আমির বলল, ভেতরে পাঠিয়ে দাও। তার চোখ মুখের রং পরিবর্তন হতে দেখে আলমগীর প্রশ্ন করল, কি হয়েছে? রফিক মাওলা অফিসে। ও এখানে কি করে? পদ্মজাকে নিয়ে কিছু বলতে চাই। কবির ছাড়া উপস্থিত বাকি 6 জনের মুখে উৎসাহ ছড়িয়ে পড়ে। এরা প্রত্যেকেই আমিরের বিশ্বস্ত সঙ্গী। এক একজন এক এক দলের দলনেতা হয়ে কাজ করে। পদ্মজা সম্পর্কে সব জানে। 5টি বছর পদ্মজার থেকে নিজেকে লুকিয়ে রাখার যে আপ্রাণ চেষ্টা ছিল আমিরের, তাতে এদেরও অবদান রয়েছে। আমির কোথাও গেলে তারাই পদ্মজাকে আড়াল থেকে রক্ষা করে। তাদের নাম সাদিক, সুরুজ, আবুল, আসাদ, সারোয়ার, কবির ও আলমগীর। রফিক মাওলা অফিসে ঢুকল। প্রশংসার দৃষ্টিতে তাকালো চারদিকে। চাকচিক্য এবং আভিজাত্যপূর্ণ অফিস। দাঁত বের করে হেসে বলল, বহুদিন পর দেখা মিস্টার হাওলাদার। আমিরের সোজা সাপটা প্রশ্ন, কি বলতে চান? রফিক বাকিদের দেখে বলল, এদের সামনেই বলবো? দ্রুত বলুন, আমার কাজ আছে।
তাড়া দিল আমির। পদ্মজার নাম উঠায় অস্থির বোধ করছে সে। আগে তো বসতে দিন। আমির ও রফিকের কাছাকাছি বয়স, একসময় দুজনের মধ্যে মহব্বত ছিল, একে অপরকে তুই বলে সম্বোধন করত। সেই সম্পর্ক আর নেই। এখন দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী, শত্রু। আমিরের মুখোমুখি একটা চেয়ার দখল করে বসল রফিক। বলল, ভাবি কেমন আছে? শরীর ভালো আছে তো? রফিকের মুখে পদ্মজার সম্পর্কে কিছু শুনতে চাচ্ছে না আমির। এতটাই অস্থির হয়ে পড়েছে সে, এতটাই অস্থির হয়ে পড়েছে যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। রফিক পুনরায় বলল, ভাবির নাকি জ্বর এসেছিল, এখন ঠিক আছে? আমির কটমট করে তাকিয়ে আছে। তার হয়ে আলমগীর বলল, হেয়ালি ছাড়ুন, কি বলতে চান? কাজের কথায় আসুন। রফিক কাঁধ ঝাঁকিয়ে বলল, ভাবির সম্পর্কে বলতে চাই। রফিক পদ্মজার সম্পর্কে কিছু বলতে চায় শোনার পর থেকে আমিরের রক্ত টকবক করছে। সে গর্জে ওঠার আগেই রফিক বলল, ভাবিকে দেখার সৌভাগ্য হয়নি, তবে শুনলাম ভাবি নাকি। রফিক থামল, আমিরের দিকে তাকিয়ে ফিচ করে হাসল। আমির মনে মনে ভাবছে, রফিক যেন এটা না বলে যে পদ্মজা সব জেনে গেছে। পদ্মজা আমার ব্যবসা সম্পর্কে কিছুই জানে না, তাহলে শত্রুপক্ষরা আমাকে ধ্বংস করার মোক্ষম হাতিয়ার পেয়ে যাবে। এটা যেন না হয়, না হয়। কিন্তু তাই হলো। রফিক নাটকীয় ভঙ্গিতে বলল, ভাবির থেকে আড়াল করা কি ঠিক হচ্ছে? অর্ধাঙ্গীর তো সব জানা উচিত। সে জানবে না তো কে জানবে? ভাবির সাথে অবিচার হচ্ছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বুঝেও না বুঝার ভান ধরে আমির বলল, কি জানার কথা বলছেন? রফিক নিষ্পাপ গলায় বলল, অতীতের পষ্টি নষ্টি, 2টা বউ, নারী ব্যবসা, এত বড় একটা চক্র। আমির কথার মাঝে উত্তেজিত হয়ে পূর্বের সম্বোধনে চলে আসলো। বেরিয়ে যা কুত্তার বাচ্চা, এক্ষুনি বেরিয়ে যা। আলমগীর, সাদিক দুজনে মিলে রফিককে বগল দাবা দিয়ে ধরে বের করে দেওয়ার জন্য। রফিক ঠোঁটে বাঁকা হাসি এঁটে বলল, আশা করি ভাবি তার স্বামীর গল্পটা খুব আগ্রহ নিয়ে শুনবে। আমিরের চোখ দুটি লাল হয়ে গেছে, বুকের ভেতর ধিক ধিক করে জ্বলছে আগুন। রফিক মাওলা জানে মানে কুতুবুদ্দিনও জানে, সে ফেঁসে গেছে, পাথর হয়ে গেছে আমির। দ্রুত আলমগীরকে থামিয়ে দিয়ে দুর্বল ও কর্কশ গলায় বলল, কি চাস? রফিক বিজয়ের হাসি হাসল, 2 হাত ঝেড়ে আবার চেয়ারে বসে পেশাগত ভঙ্গিতে বলল, স্যার বলেছেন ইয়াকি সাফির সঙ্গে যে চুক্তিবদ্ধ করেছেন সেটি যেন আপনি বাতিল করেন। আপনার পশ্চিমের জায়গাটাও চান, যেখানে আপনি আরেকটা ফ্যাক্টরি করতে চাচ্ছেন। স্যার সেখানে শপিং মল করবেন, আর 4টি জাহাজ চাই। এমনভাবে বলল রফিক যেন খুব সামান্য ব্যাপার চাইল। আমি চুক্তিপত্র বাতিল করলে কুতুবুদ্দিন অর্ডারটি পাবে, তার কোনো নিশ্চয়তা আছে? না পেলেও সমস্যা নেই, যা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে তা আমরা চাই না, সেটি আপনি ভোগ করুন। দাঁত কেলিয়ে হাসল রফিক। অনেকক্ষণ যন্ত্রণাদায়ক নীরবতা চেপে রইল রুমে। রফিক ডেস্কে একটা দলিল রেখে বলল, এখানে সাইন এবং সিল দিয়ে সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দিলে হবে। আমির জানে এরা শুধু এতটুকু নিয়ে থামবে না, তাকে সর্বশান্ত করে দেবে, ধীরে ধীরে চুষে নেবে তার সব কিছু। রক্তশূন্য হয়ে গেছে আমিরের চেহারা, তরুণ সেই মুখটা যেন হঠাৎ বয়স্ক হয়ে গেল। হাসিতে ভরে গেল রফিকের মুখ। বলল, আসছি। কাচের দরজার ওপাশে পদ্মজাকে দেখা যাচ্ছে, দুপুরের খাবার নিয়ে আসছে। রফিক থমকে দাঁড়ায়। যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। আমির সকালে তাকে বলে এসেছিল যেন দুপুরে খাবার নিয়ে অফিসে আসে। পদ্মজা এলে সেক্রেটারি কখনো আমিরের থেকে অনুমতি নেয় না। আলমগীর দ্রুততার সঙ্গে কবিরকে বাথরুমে ঢুকিয়ে দিল। বাকিরা
মিটিংয়ের আবহ সৃষ্টি করতে পোশাক ঠিক করে ডেস্কের দুই পাশে থাকা চেয়ারে গোল হয়ে বসে। আমির নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রফিকের দিকে তাকায়। রফিক বুঝতে পেরে সেও একটা চেয়ারে বসে। অফিসের ভেতরটা মুহূর্তে এমন রূপ নেয় যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং চলছে। পদ্মজা অফিসে ঢুকেই থতমত খেয়ে যায়। দুপুরে কখনোই আমির ব্যস্ত থাকে না। সে নিকাব তুলে প্রবেশ করেছে। তাকে প্রথমবারের মতো রফিক দেখল। পদ্মজা বিনয়ের সঙ্গে দুঃখিত বলে ওয়েটিং রুমে চলে যায়। রফিক ভীষণ মজা পেয়েছে এমন একটা ভাব নিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, দারুণ, ভাবি কিন্তু অসম্ভব সুন্দরী। এত সুন্দর মানুষ আমি আগে কখনো সচক্ষে দেখিনি। তার চোখ দুটিতে চকচক করছে লালসা। আমিরের কানে কথাটি যায়নি। পাথরের মতো বসে আছে সে। রফিক চলে যেতেই বাকিদেরও বেরিয়ে যেতে বলল আমির। আলমগীর কবিরকে নিয়ে ছাদের দিকে চলে যায়। পদ্মজা মাতাল অবস্থায় কবিরকে দেখলে সর্বনাশ হয়ে যাবে। হাজারটা প্রশ্ন করবে। পদ্মজা কবিরকে এখানকার ঝাড়ুদার হিসেবেই চেনে। সবাইকে বেরিয়ে যেতে দেখে পদ্মজা অফিস রুমে ঢুকল। পদ্মজাকে দেখেই আমির হেসে বলল, স্বাগত ম্যাডাম। লাঞ্চ বক্স রেখে পদ্মজা বলল, আজ অসময়ে মিটিং? কিছুদিন ছিলাম না, অনেক কাজ জমে গেছে। আমি না থাকলে সব এলোমেলো হয়ে যায়। আমি তো খোঁজখবর রেখেছি, সব ঠিকঠাক ছিল। আমির থতমত না খেয়ে কথা ঘুরিয়ে বলল, সেগুলোই তো জানছিলাম। নতুন অর্ডারটা নিয়েও কথা হচ্ছিল। আমির হাজার চেষ্টা করেও নিজের চোখে মুখে ছড়িয়ে পড়া আতঙ্ক, রক্তশূন্যতা সরাতে পারছে না। পদ্মজা বোরকা খুলে তার কাছে গিয়ে বসল। কি হয়েছে আপনার? এই মুহূর্তে মনের অবস্থা আড়াল করতে চাওয়া বোকামি হবে। আমির পদ্মজার কোমর জড়িয়ে ধরে ধীরে ধীরে বলল, কুয়েতে নেটওয়্যার নিয়ে যে চুক্তি হয়েছে সেটা যোগান দেওয়া কঠিন হবে। আপনি এত কিছু করেন, এটাও পারবেন। যদি একেবারেই না পারেন, চুক্তি বাতিল করে দিন। চাপ নিয়ে এত টাকার তো প্রয়োজন নেই। আমির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকো, আমাকে প্রাণ ভরে শ্বাস নিতে দাও। পদ্মজা ভাবছে, কি এমন হলো যে উনি এত এলোমেলো হয়ে গেলেন? শুধুই কি কাজের চাপ? বাড়ির নাম শুকতারা। চুন সুরকি ব্যবহার করে ছোট আকারের লাল ইটের গাঁথুনিতে নির্মিত একটি মাঝারি আকারের দ্বিতল বাড়ি। ট্যাক্সি থেকে নেমে পদ্মজা প্রথমে বলল, কার বাড়ি? পিছন থেকে সুরজ বলল, আমার দাদার বাড়ি, এখন আর কেউ থাকে না। আমির বাড়ির চাবি নিয়ে কৃতজ্ঞ চিত্তে বলল, বড় উপকার হলো সুরজ, ধন্যবাদ জানানোর ভাষা নেই। কথা দিচ্ছি বাড়ির এক বিন্দু ক্ষতিও হতে দেব না। আরে কি বলছো? আমার বাড়ি মানে তো তোমারই বাড়ি, আর আমি জানি তোমরা বাড়ির খুব যত্ন করবে। অসম্ভব রোগা ধরনের একটা ছেলেকে আসতে দেখে সুরজ বলল, ওই তো ভুবন এসে গেছে। নিচতলা ঘরটাতেও থাকবে। যখন যা প্রয়োজন ভুবনকে বললেই এনে দিবে। সামনেই বাজার আছে। শুকতারার দুই পাশে অনেকগুলো পুরনো ভবন। প্রতিটি ভবনে 30-40টি করে রুম এবং প্রতিটি রুমে একটি করে পরিবারের বাস। অসংখ্য গলি পার হয়ে তারপর সড়কে উঠতে হয়। কলোনির অনেক মহিলা জানালা দিয়ে গেইটের সামনে থেকে উকি দিয়ে দেখছে তাদের। শত্রুপক্ষ ভাবতেও পারবে না নিরাপত্তার জন্য তারা এরকম একটা জায়গায় এসে উঠেছে। পদ্মজা গেটের ভিতরে পা রাখতেই যাবে, তখন আমির খপ করে ধরে ফেলল। কিছু বুঝে ওঠার পূর্বে তাকে পাজাকোলা করে নিল। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে গুঞ্জন ভেসে আসে। পদ্মজা অপ্রতিভ হয়ে ওঠে লজ্জায়। কি করছেন? আমির বলল, হাওলাদার বাড়িতে ঢুকেছিলে আমার কোলে চড়ে, পদ্মনীরে ঢুকেছিলে আমার কোলে চড়ে, শুকতারাতেও আমাকে বাহন করে প্রবেশ করবে। কথা শেষ করেই ও ভেতরে পা রাখল। বাড়িটির সামনের দিকের পথের উপরেই এসেছে বাড়িতে ঢোকার পথ ও দোতলায় উঠার সরু সিঁড়ি। পরিত্যক্ত বাড়িটির দেয়াল বেয়ে উঠে গেছে নানান লতানো ঝোপ।
আমির সিঁড়ি বেয়ে একটি বিশাল রুমে প্রবেশ করে। পদ্মজা চোখ ঘুরিয়ে রুমটি পর্যবেক্ষণ করছে। কালো কাঠের চেয়ার, টেবিল, খাট, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুকশেলফ, কি নেই! আসবাবপত্রগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। বুকশেলফে থাকা সবগুলো বইয়ে বালু জমে আছে। পদ্মজার প্রতিটি বই বালু ঝেড়ে ওলটপালট করে দেখল। এক দুটো পৃষ্ঠা পড়ল। সব ইংরেজি উপন্যাস! বিস্ময় নিয়ে বলল। সুরুজ ব্যাগপত্র নিয়ে ভেতরে ঢুকে জানায়, আমার দাদা ইংরেজি গল্প উপন্যাস খুব পছন্দ করতেন। পদ্মজা হাসল। আমি এই বইগুলো পড়তে পারি? এজন্য অনুমতি নিতে হয়? অবশ্যই পড়বেন। পদ্মজা বিনয়ের সঙ্গে বলল, ধন্যবাদ, দুপুরে খেয়ে যাবেন কিন্তু। আমি রান্নাঘরটা গিয়ে দেখি। আমির পিছন থেকে ইশারা করলে সুরুজ দ্রুত বলল, না না, আজ নয়, আরেকদিন এসে খাবো। আজ আমার জরুরি কাজ আছে। আমি তাহলে আসি। আমির অস্বস্তি লুকোতে হাসল সুরুজ। পুনরায় বলল, আসি ভাবি, ভালো থাকবেন। সুরুজ বেরিয়ে যেতেই পদ্মজা বলল, আপনার বন্ধু অমায়িক, বন্ধু বৎসল। অবশ্য সব বন্ধুই এরকম। কোথায় পান এরকম বন্ধুবান্ধব? আমির শুধু হাসল, মুখে কিচ্ছুটি বলল না। মনে মনে বলল, ওরা টাকার গোলাম, বন্ধু নয়। যেদিন আমার হাতে ক্ষমতা থাকবে না, অর্থ থাকবে না, সেদিন এই বিশ্বস্ত মানুষগুলি আমাকে ধ্বংস করবে। দুটো হাত পেছন থেকে জড়িয়ে ধরায় ওর ভাবনার সুতো ছিঁড়ে যায়। ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখে, তাকে বুকের সাথে জড়িয়ে ধরল। পদ্মজা বলল, কি ভাবছেন? আমির ওর কপালে চুম্বন করে বলল, তোমার কথা। 2 দিন আগে। বৈঠকখানা জুড়ে পায়চারি করছে পদ্মজা। দুপুরে আমিরকে এলোমেলো অবস্থায় রেখে আসার পর থেকে উদ্বেগের কারণে স্থির হতে পারছে না সে। বিকেল গড়িয়ে সন্ধে হলো, আমির ফিরল না। ওর উদ্বেগ বেড়ে মানসিক ব্যাধিতে রূপ নেয়। বাধ্য হয়ে অফিসের সেক্রেটারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। মিসেস হাওলাদার বলছি। ওপাশ থেকে ভেসে আসলো, মিস্টার হাওলাদার বলছি। পদ্মজা উৎকণ্ঠিত হয়ে বলল, কখন আসবেন আপনি? অফিসে কেউ নেই, অনেক কাজ জমেছে, শেষ করেই চলে আসব। সন্ধ্যার নাস্তা করেছি, চিন্তা করো না। আমির পদ্মনীরে ফিরল রাত 11টায়। গাড়ির শব্দ শুনেই পদ্মজা তড়ি ঘড়ি করে নিচতলায় নামে। কলিং বেল বাজার আগেই ও দরজা খুলে দিল। আশ্চর্যজনকভাবে অধীর আগ্রহে অপেক্ষা করা পদ্মজার মুখশ্রী দেখে আমিরের ক্ষিপ্ত হৃদয় শিথিল হয়ে আসে। চোখ মুখ থেকে বিরক্তির ছাপটা সরে যায়। পদ্মজা দ্রুত নিয়ে আসলো 1 গ্লাস ঠান্ডা শরবত। কোনো রকম প্রশ্ন না করে হাস্যবদনে আমিরকে শার্ট খুলতে সাহায্য করল। আমির ক্ষীণ কণ্ঠে বলল, মুখটা শুকনো লাগছে কেন? খাওনি? পদ্মজা ঠোঁটে হাসি ধরে রেখে বলল, একসঙ্গে খাবো। মেঝে ঝকঝকে দেখে আমির বলল, চাচি এসেছিলেন? গোসল সেরে নিন, আমি খাবার প্রস্তুত করছি। মনা কবে আসবে? বড় বোনের বিয়ে গ্রামে গেছে, কিছুদিন তো লাগবেই। কাউকে নিয়ে আসবো কাজে সাহায্য করার জন্য? প্রয়োজন নেই, কিছুদিনের ব্যাপারই তো। চাচি এসে সব ধুয়ে মুছে দিয়ে যান। বাজার করেন তারিকুল ভাই, আমার কাজ তো শুধু রান্না করা। আমির গোসল করে নিশ্চুপে রাতের খাবার খেল। টুকটাক যা কথা বলল তাতেও নির্জীবতা। চঞ্চল মানুষটা হুট করেই গম্ভীর আর শান্ত হয়ে গেছে। পদ্মজা অবগত নয় আমিরের সমস্যা সম্পর্কে, তবে এটা বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে। এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক হবে না। প্রথমে মানুষটার ঘুমের প্রয়োজন। ঘুম মস্তিষ্ককে সতেজ করে, শক্তি দেয়। মধ্যরাত অবধি আমির শুধু এপাশ ওপাশ করল। কিছুতেই ওর দু চোখের পাতা এক হচ্ছে না। এমন দুজন তার দুর্বলতা জেনে গেছে,
যাদের সঙ্গে লড়াই করা কঠিন হবে। রফিক মাওলা আর এমপি কুতুবুদ্দিনকে হত্যা করার কথা সে ভেবেছে, কিন্তু কিভাবে? এছাড়া আর কি উপায় আছে ফাঁদ থেকে বাঁচার? আমির বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে বারান্দায় চলে যায়। ওর পরনে হালকা রঙের ছোট প্যান্ট, খালি গা, রাতের আকাশে গোল বৃত্তের মতো চাঁদ। সে সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তাই স্পষ্ট শুনতে পেল পদ্মজা। ভাবল, এতটা ভারী হয়ে আছে মানুষটার মন, কিসের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, কিসের চাপ সহ্য করছে? পদ্মজা শাড়ির আঁচল বুক থেকে নামিয়ে কোমরে গুজল। কাচের একটা বাটিতে ঢালল ঠান্ডা তিলের তেল। টুংটাং শব্দ শুনে আমির রুমে শুয়ে পড়ে। পদ্মজা হাতে তেল নিয়ে তার পায়ের পাতা থেকে ম্যাসাজ শুরু করে। ভালো করে তেল দিয়ে পায়ের পাতা একটু সামনে পিছনে করে ম্যাসাজ করে, চাপ দেয়। তারপর হাতের আঙ্গুল দিয়ে পায়ে চাপ দিয়ে ম্যাসাজ করে করে একবার পায়ের নিচ থেকে ওপরে উঠে আবার ওপর থেকে নিচে ম্যাসাজ করল। এভাবে কয়েকবার করার পর পা তোয়ালে দিয়ে ঢেকে দিল। পালঙ্কের ডান পাশের দেয়ালে একটা বড় আয়না টানানো। আমির সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, পদ্মজাকে দেখছে। এলোমেলো চুল, শাড়ি পুরোটা কোমরে গুজে রাখা, উপরিভাগে শুধু প্রিন্টের ব্লাউজ। এ যেন হাতে আঁকা কোনো মনোহর চিত্র। শরীরের সাথে সাথে আমিরের চোখ দুটি শীতল হয়ে আসে। প্রচণ্ড মানসিক চাপে অতিষ্ঠ হয়ে যাওয়া মস্তিষ্ক আরামদায়ক ম্যাসাজে ধীরে ধীরে ঝরঝরে হয়ে উঠছে। শরীরে এসে ভর করছে রাজ্যের ঘুম। পদ্মজা আয়নায় তাকায়, দুজনের চোখাচোখি হয়। কত প্রেম পদ্মজার ওই দুটি চোখে। আমির আবেগপ্রবণ হয়ে বলে উঠল, যেদিন তোমার চোখে ঘৃণা দেখব সেদিন থেকে আমার বাঁচার কোনো কারণ থাকবে না। আমিরের মুখ থেকে নিঃসৃত ভারী কথাটাকে পদ্মজা হালকাভাবে নিয়ে বলল, আপনার মতো মানুষকে কেউ ঘৃণা করতে পারে না, আমি তো নই। কতটা ভালোবাসো আমায়? এহেন প্রশ্নে পদ্মজা অবাক হয়ে দর্পণের দিকে তাকালো। তেলের ম্যাসাজ দারুণভাবে প্রভাবিত করেছে আমিরের মন ও শরীরকে। উত্তর শোনার পূর্বেই হারিয়ে গেল ঘুমের রাজ্যে। অফিসে ঢুকতেই সেক্রেটারি আমিরের কাছে একটা ছোট চিরকুট নিয়ে এলো। স্যার, জনৈক ভদ্রলোক দিয়ে বললেন এটা জরুরি, আপনাকে যেন দেওয়া হয়। আমির হাত বাড়িয়ে চিরকুটটি নিয়ে খুলল। তাতে লেখা, মুখোশ উন্মোচন পর্ব শুরু। ও দাঁতে দাঁত খিচে চিরকুটটি ছিঁড়ে কুটি কুটি করে ডাস্টবিনে ফেলে দেয়। জানালার পর্দা তুলে রাস্তায় সন্দেহভাজন দুজন লোককে দেখতে পায়। পদ্মজা কখন কোথায় যায় জানার জন্য কুতুবুদ্দিন লোক লাগিয়েছে। আমির ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবল। দুপুর হতেই ড্রাইভারকে ডেকে বলল, পদ্মজাকে ওর অফিস থেকে বাড়ি নিয়ে যান। যত যাই হোক রাস্তায় গাড়ি থামাবেন না, কারোর সঙ্গে যেন পদ্মজার কোনো কথা না হয়। ড্রাইভার বাধ্যের মতো মাথা ঝাঁকিয়ে বলল, জি স্যার। ড্রাইভার চলে গেল। সে টেলিফোন করে সেক্রেটারিকে বলল, সাদিক, সুরুজ ও কবিরকে পাঠাতে। তারা অফিস রুমে ঢুকেই পাশাপাশি সোজা হয়ে দাঁড়ায়। আমির প্রথমে সাদিককে বলল, কুতুবুদ্দিন আর রফিক মাওলাকে অনুসরণ করতে হবে। ওদের প্রত্যেক দিনকার তথ্য চাই। কখন কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, পরিবারে কি চলছে, পরিবারের সব সদস্যদের সম্পর্কেও যাবতীয় তথ্য সব জানতে চাই। সুরুজকে বলল, মুজ্জা কলোনিতে শুকতারা নামে যে বাড়িটা আছে সেখানে পুরনো কিছু আসবাবপত্র গুছিয়ে রেখে আসবে। বুকশেলফে কিছু পুরনো বই রাখবে। পদ্মজার সামনে এরকম আচরণ করবে যাতে ও বুঝে বাড়িটি তোমার পৈতৃক বাড়ি। কবিরকে বলল, মুজ্জা কলোনির চারপাশে তোমার লোকদের রাখবে। চারপাশের সব কিছু সর্বক্ষণ পর্যবেক্ষণ করার জন্য আগামীকাল থেকে পদ্মজাকে নিয়ে আমি মুজ্জা কলোনিতে থাকব। শুকতারাকে প্রতিটি মুহূর্তে দূর থেকে পাহারা দিতে হবে। ওরা তিনজন আমিরকে আশ্বস্ত করে বেরিয়ে যায়। উত্তেজনায় আমিরের কপালের রগগুলো
দপদপ করছে। পদ্মজাকে কখনো কিছু জানতে দেবে না, কখনো না। পদ্মজা বাড়ি ফিরে এসে দেখে তারিকুল গেটের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথা থেকে রক্ত আসছে। সে ড্রাইভারকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নামল। উৎকণ্ঠা নিয়ে তারিকুলকে ডাকল, তারিকুল ভাই, শুনছেন? তারিকুল ভাই। ড্রাইভার তারিকুলের গালে থাপ্পড় দিয়েও যখন সাড়া পেল না, তখন বলল, পানি লাগবে ম্যাডাম। পানি আনার জন্য বাড়ির ভেতর ঢুকে আটকে ওঠে পদ্মজা। মেঝেতে ছড়িয়ে আছে কাচের অসংখ্য টুকরো। চেয়ার, টেবিল, সোফা, আলমারি, সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। কেউ তার গোছানো সংসারকে তছনছ করে ফেলেছে। পাশের দেয়ালে লাল রং দিয়ে আগন্তুক লিখে রেখে গেছে, মরবে। কে করেছে এসব? পদ্মজা আতঙ্কে দ্রুত আমিরের কাছে টেলিফোন করল। হ্যালো, হ্যালো, এখানে তাণ্ডব ঘটে গেছে। ওপাশ থেকে রুদ্ধশ্বাস কণ্ঠ ভেসে এলো। কি হয়েছে? বাড়িতে কেউ হামলা করেছিল, সব জিনিসপত্র চুরমার করে ফেলেছে, আপনি জলদি আসুন। তুমি ঠিক আছো পদ্মবতী? পদ্মবতী। আমির হন্তদন্ত হয়ে অফিস থেকে বের হয়, গাড়ি নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে চারপাশের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। হামলাকারীদের উদ্দেশ্যে চিৎকার চেঁচামেচি করে, পুলিশকে কল দেয়। তারিকুলের অবস্থা বেগতিক, রক্তপাত হচ্ছে। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ইন্সপেক্টর শাহিন মাহফুজকে আসতে দেখে পদ্মজাকে আড়ালে যেতে বলে আমির। পদ্মজা পর্দার আড়াল থেকে শোনে তাদের কথোপকথন। ইন্সপেক্টর প্রশ্ন করলেন, আপনি কাকে সন্দেহ করছেন? আমি জানি না, আমার সন্দেহ করার মতো কেউ নেই, নির্ভেজাল মানুষ আমি। গত কয়দিনে সন্দেহভাজন কিছু ঘটেছে? আমিরকে দ্বিধান্বিত হতে দেখা গেল। বলল, গতকাল আমার কাছে একটা হুমকি এসেছিল, আমি যদি নেটওয়ারের চুক্তিপত্রটি বাতিল না করি আমার স্ত্রীকে হত্যা করা হবে। কিসের মাধ্যমে হুমকি এসেছিল? একটা চিরকুটে লেখা ছিল। পদ্মজা অবাক হয়ে যায়। আমিরের দুশ্চিন্তার কারণ তবে এই ছিল? ইন্সপেক্টর ভেবে বললেন, শুনেছি সম্প্রতি আপনি কুয়েত থেকে ফিরেছেন। সেখানে ব্যতিক্রমী কিছু ঘটেছিল, বা ফেরার পর অফিসে কোনো সমস্যা? অফিসে হয়নি, তবে কুয়েতে আলী আকবর নামে এক ব্যবসায়ীর নেটওয়্যারের একটা অর্ডার পাওয়ার কথা হয়, কিন্তু কর্তৃপক্ষ শেষ অবধি অর্ডারটি আমাকে দিলেন। বাকি সব সাধারণ ঘটনা ছিল। হয়তো তিনি ক্ষোভের বসে আপনার ক্ষতি করতে যাচ্ছেন। আপাত দৃষ্টিতে নেটওয়্যারের চুক্তিপত্র বাতিলের সঙ্গে একমাত্র ওনারই ফায়দা আছে। আমির ভারাক্রান্ত মনে বলল, উনি ভীষণ ভালো মানুষ। ইন্সপেক্টর হাসল। ভালো মানুষের আড়ালে শয়তান থাকে, কিন্তু হাতে যেহেতু প্রমাণ নেই, আমরা ওনাকে ধরতে পারবো না। আমির অনুরোধ করে বলল, আমার স্ত্রী বাড়িতে একা থাকে, ভাগ্যিস আজ বাড়িতে ছিল না, নয়তো কি হতো। আমির চোখ বুজে ভয়ে মাথা ঝাঁকায়। জোর দিয়ে বলল, দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করুন প্লিজ। ইন্সপেক্টর গম্ভীর হয়ে কিছুক্ষণ বসে রইলেন। আমির উদ্গ্রীব হয়ে চেয়ে আছে কিছু শোনার জন্য। ইন্সপেক্টর বললেন, আগন্তুক কে আমরা জানি না। যেহেতু হুমকি পেয়েছেন, আবার বাড়িতেও হামলা হয়েছে, ব্যাপারটা খুব জটিল। ভালো হয় যদি আপনার স্ত্রীকে কিছুদিন নিরাপদ কোনো জায়গায় রাখেন। ততদিনে আমরা আলী আকবর সম্পর্কে প্রমাণ বের করে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। আমির চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, কি বলছেন? বাড়ি ছাড়তে হবে কেন? আপনি বাড়ির বাইরে পুলিশের টহল রাখলেই তো পারেন। দেখুন, আলী আকবরই যে খুনের চেষ্টা করছে সেটা তো নিশ্চিত না। এমনও হতে পারে আপনার কোনো আত্মীয় বা চেনা কেউ এই কাজ করেছে। আপনারা যদি এখানে থাকেন তাহলে আত্মীয়রা আসবেই, আটকাতে পারবেন না। কখন কি ঘটে বলা যায় না। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে সমস্যা নেই। আমি শুধু একটা উত্তম উপায় জানালাম। আগন্তুক ধরা পড়া না অবধি আপনি আপনার স্ত্রীকে সবার থেকে আড়ালে রাখুন। শুধু যে আপনার স্ত্রীর প্রাণের হুমকি তা নয়, আপনারও আছে। পদ্মজা আর নিজেকে আটকাতে পারল না। পর্দার আড়াল থেকে বলল, দুঃখিত মাঝে কথা বলার জন্য। হামলাকারীকে চিনলে তার থেকে বাঁচার পথ বের করা যায়, কিন্তু যখন হামলাকারী অজ্ঞাত হয় তখন কোন দিক দিয়ে আক্রমণ আসে বোঝা বড় দায়।
তখন নিজেকে রক্ষা করার উপায়ও থাকে না। আমার মনে হয় হুমকিদাতা কে না জানা অবধি কিছুদিন আড়ালে থাকাই সর্বাধিক উত্তম হবে। আমির পদ্মজার দিকে পিঠ করে বসেছিল। পদ্মজার কথা শুনে ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। পরিকল্পনা কাজে লেগেছে। পদ্মজার মুখ থেকে এই কথাটা শোনার জন্য এত এত দামি দামি জিনিসপত্র ভাঙতে হলো, তারিকুলকে আঘাত করতে হলো। পরপর কাহিনীগুলোতে পদ্মজা ভীষণভাবে প্রভাবিত হয়েছে। আমির স্বস্তির নিঃশ্বাস ফেলে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। তার ইঙ্গিত বুঝতে পেরে ইন্সপেক্টর কথোপকথন শেষ করতে বললেন, ম্যাডাম বুদ্ধিমতী, আমার মনে হয় এটাই ঠিক হবে। আপনারা এমনভাবে বেরিয়ে যাবেন যাতে কেউ বাহির থেকে না বোঝে। আমি এখানে ফাঁদ পেতে শয়তানকে ধরব। আমির বলল, যদি বাড়ি ছেড়ে মঙ্গল হয় তবে তাই হোক। আপনি দ্রুত হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করুন। আমার স্ত্রী বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে পারে না। ভীষণ ভালোবাসে সংসারটাকে। নিশ্চিন্তে থাকবেন, বাড়ির চাবিটা দিয়ে যাবেন। ইন্সপেক্টর চলে যেতেই পদ্মজা আমিরের কাছে এসে বলল, এত কিছু হয়ে গেল আর আমাকে বলেননি? ওর দুই গালে হাত রেখে আমির বলল, চিন্তা করতে যে? সে তো এমনি হয়েছে। আপনি চিন্তিত থাকলে আমার চিন্তা হয়। এখন চলুন আমরা গোছগাছ করি। তোমার খারাপ লাগবে না বাড়ি ছেড়ে যেতে? আমিরের বুকে আলতো করে হাত বুলিয়ে পদ্মজা বলল, আমাকে নিয়ে ভাববেন না। আপনি আমার সঙ্গে যেখানে থাকবেন সেটাই আমার সংসার। আমির সন্তুষ্ট চিত্তে পদ্মজাকে আলিঙ্গন করল। এবার কুতুবুদ্দিন আর রফিক মাওলাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করতে হবে, ওদের ধ্বংস করতে হবে। কিন্তু একটা ব্যাপার সে বুঝতে পারছে না, কুতুবুদ্দিন তার কাছে জাহাজ কেন চাইল? কুতুবুদ্দিন দেশের সবচেয়ে বড় জাহাজ ব্যবসায়ী। 4টি জাহাজ নিয়ে তার কি ফায়দা? সন্ধ্যাবেলা পুকুর পাড়ে ঝিঝির কলতান। আলমগীর অপেক্ষারত অবস্থায় সিগারেট ফুঁকছে। পুকুরটি পরিত্যক্ত, মুজ্জা কলোনির সন্নিহিত স্থানে অবস্থিত। পাশে বাজার। কিছুক্ষণের মধ্যেই আমির আসলো। চারপাশ দেখে বলল, জায়গাটা নিরাপদ? এই পুকুরে এক মেয়ে আত্মহত্যা করেছিল, তারপর থেকে কেউ এখানে আসে না, ভয় পায়। হাসল আলমগীর। সিগারেট এগিয়ে দিল আমিরের দিকে। আমির দুই ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে বলল, গ্রামে যোগাযোগ করেছ? কি অবস্থা? কাজে নেমে পড়েছে, কিছুদিনের মধ্যেই রিদওয়ান ঢাকা আসবে। আমার বাড়িতে যেন না যায়। পদ্মজা বাড়িতে একা? কি বলে এসেছিস? বাজারের কথা। একা বাড়িতে ভয় পাবে না? সারা রাত একা গোরস্থানে থাকতে বললেও থাকতে পারবে। দুই ভাই একসঙ্গে হাসল। আলমগীর আরেকটা সিগারেট ধরিয়ে বলল, পথ আলাদা হলেও দুজনের সাহস কিন্তু একই রকম। বাড়ি ভালো লেগেছে? কার? পদ্মজার। কিছুদিন আনন্দেই থাকবে। কিছু সন্দেহ করেছে? এখনো না। ওদের আলোচনা চলে দীর্ঘক্ষণ। এক পর্যায়ে আলমগীর বলল, শুনলাম কুতুবুদ্দিনের ছেলে জেল থেকে পালিয়েছে, পুলিশ ধরার চেষ্টা করছে। কোনটা? দুটোই তো জেলে শুনলাম। পিয়াসের বোনকে যে ধর্ষণ করলো, হামজা। পিয়াস এখানকার রাজা, ওর থেকে বাঁচবে না হামজা। বর্ষা মানে জল, জল মানেই জলজ ফুলের মেলা। তাই বর্ষা আসতে না আসতেই ফুটতে শুরু করেছে শাপলা পদ্ম। পুকুরে পদ্ম ফুল দেখে আমিরের ভীষণ ভালো লাগা অনুভূত হয়। মনে হয় প্রতিটি পদ্ম ফুলই যেন পদ্মজার এক একটা অবয়ব। হঠাৎ আলমগীর ভয় পেয়ে সরে যায়। কি কি ওটা? আমির টর্চের আলো ফেলে দেখে একটা ব্যাঙ। ওটিকে লাথি দিয়ে সরিয়ে বলল, ব্যাঙ ওটা। বলেই সে দাঁত বের করে হাসল। আলমগীর বুকে ফু দিয়ে বলল, পুকুরে নাকি মেয়েটার আত্মা ঘুরঘুর করে। আমির ঠোঁটে হাসি চেপে রেখে প্রসঙ্গ এড়ালো। বলল, রফিক মাওলার কোনো খবর পাওয়া গেছে? তেমন কিছু পাওয়া যায়নি, তবে রফিকের লোকবল চারিদিকে ছড়িয়ে পড়েছে, পদ্মজাকে খুঁজছে। আমির হাতের সিগারেট ফেলে চোয়াল শক্ত করে বলল,
ওরা পদ্মজার মুখ দেখারও সুযোগ পাবে না। তারপর পিছনে তাকিয়ে চারপাশ দেখে বলল, যাচ্ছি, সাদিককে বলল আগামীকাল এখানে আসতে। বাজারে থাকা টিউবওয়েলের পানি দিয়ে কিছুক্ষণ কুলি করল সে, সিগারেটের গন্ধ দূর করতে। কিন্তু শুধু পানি দিয়ে তো যাবে না, আজ ধরা পড়তেই হবে। বাজার পেরিয়ে গলির মুখে এসেই দেখে মুজ্জা কলোনি অন্ধকারে তলিয়ে আছে। এখানে বিদ্যুৎ নেই, হারিকেন দিয়ে চলে সবাই। তবে বাজারে বিদ্যুতের লাইন আছে। এখন বর্ষাকাল, তাই পরিবেশে মৃদু শীতল হাওয়া, চারপাশ নিরিবিলি। প্রথম গলিতে ঢুকতেই কেউ একজন নড়ে চড়ে ওঠে। টর্চ ধরতেই লোকটিকে চেনা মনে হয়। আমির প্রশ্ন করে, যাদত? যাদত মাথা জাগায়, বিনীতভাবে জানায়, আমরা আছি। ওরা বেশ কয়েকজন মুজ্জা কলোনিতে ঘাপটি মেরে আছে। শুধুমাত্র শুকতারা আর পদ্মজাকে পাহারা দেওয়ার জন্য আমির কিছু না বলে চলে যায়। শুধুমাত্র শুকতারা আর পদ্মজাকে পাহারা দেওয়ার জন্য আমির কিছু না বলে চলে যায়। ভেতরের সৌরগলিতে ঢুকতেই ওর মনে খটকা লাগে। অনেকগুলো পা ওর দিকে এগিয়ে আসছে। হাতে কোনো অস্ত্র নেই। ও হাত মুষ্টিবদ্ধ করে স্যাঁতস্যাঁতে মাটি মারিয়ে সামনে এগিয়ে যায়। কয়েক কদম এগোতেই 6টি অল্পবয়সী কিশোর যুবক পথ রোধ করে দাঁড়ায়। ওদের হাতে লাঠি, ছুরি। এখানকার বকে যাওয়া ছেলে এরা। বয়সের সবচেয়ে বড় ছেলেটার মাথায় কোকড়া চুল। ছেলেটা আমিরের দিকে ছুরি ধরে বলল, এই এলাকায় থাকতে হইলে আগে আমগরে চাঁদা দিতে হয়, মানিব্যাগ বের কর। গলির শেষ প্রান্ত থেকে দলের 2 জন লোক সাহায্য করার জন্য এগোতে চাইলে আমির বলে উঠল, থামো। এই কথা শুনে কোকড়া চুলও রেগে গেল। আমিরের গলায় ছুরি ধরল। কি কইলি? আমারে থামতে কস? এত সাহস? মরতে চাস? আমির মজা পাচ্ছে। ও আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। পকেট থেকে মানিব্যাগ বের করে ছেলেটির হাতে দেয়। সেখানে 2টো 500 টাকার নোট ছিল। ছেলেগুলো খুশি না হয়ে বিস্মিত হলো। আমির যে ভয় পাচ্ছে না তা স্পষ্ট। অথচ চিৎকার চেঁচামেচিও করছে না, বাধাও দিচ্ছে না। সোজা মানিব্যাগ দিয়ে দিল। ব্যাপারটা হজম হচ্ছে না কোকড়াচুলোর। বলিষ্ঠ আমিরকে দেখে প্রথমে ভেবেছিল এই লোককে চাঁদার জন্য ধরলে নিশ্চয়ই প্রতিহত করবে, তাই সে এতজনকে নিয়ে এসেছে। আমির চলে যাবার সময় কোকড়াচুলোর কাঁধ চাপড়ে চোখ টিপে উৎসাহ দিল, চালিয়ে যাও, ভালো করেছ। ছেলেগুলো হতবম্ব হয়ে তাকিয়ে রইল আমিরের যাওয়ার পানে। কিছুই বুঝল না। লোকটা পাগল নাকি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি গল্প পড়ে শোনানোর চেষ্টা করি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে যেন ভুলবেন না, এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।